বিশ্ববাজারে বাংলাদেশি হস্তশিল্প থেকে আয় নামাত্র। সম্ভাবনার হাতছানি দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষুদ্র কুটির শিল্প। প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ। কন্টেইনার জট নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু। পরিত্যক্ত শেডে ৫,৫০০ কন্টেইনার রাখার ব্যবস্থা। ডেডিকেটেড শেড চালু এবছরই। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় চাল আমদানি। কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম কমায় খুশি ক্রেতা। বাজার নিয়ন্ত্রণে আমদানি অব্যাহত রাখার দাবি। সিন্ডিকেটের কবলে দিনাজপুরের বিরামপুরের সারের বাজার। দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। অস্বীকার ডিলারদের কঠোর ব্যবস্থার আশ্বাস কৃষি বিভাগের। এবং নতুন ব্যাগেজ রুলসে দুবাই গোল্ডের বাজারে বেচাকেনায় মন্দা। বিপাকে প্রবাসী স্বর্ণ ব্যবসায়ীরা সুদিনের আশায় বিনিয়োগ করছেন উদ্যোক্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে বিশ্বে হস্তশিল্পের বাজার বাড়লেও পিছিয়ে বাংলাদেশ। হিসাব বলছে ৭৫,০০০ কোটি ডলারের রফতানি বাজারে বাংলাদেশের আয় ১% কম। বিশেষজ্ঞরা বলছেন দেশীয় কাঁচামালে তৈরি এসব পণ্যে ৮০% বেশি মূল্য সংযোজন করা সম্ভব। বাজার সম্প্রসারণে দক্ষ জনবল তৈরি আর কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানার প্রতিবেদন। পাটে ভাগ্য ফেরে না, তবু পাটের গন্ধের এক ধরনের মায়া আছে। সে মায়া ছাড়তে পারেন না ফরিদপুরের আবু বকর সিদ্দিক। চায়না সরাসরি যখন পাট নিছিল আমাদের দেশের থেকে, সেই বছর আমরা দাম পেয়েছিলাম প্রত্যেক কৃষকে। কোনো এক বছর চীনের কাছে সরাসরি পাট বিক্রির ঘটনা এখানকার পাট চাষিদের কাছে রূপকথার মতো। সে লাভ এখন আর কেউ চোখে দেখেন না। যদি পাটের দাম যদি ৬,০০০ টাকা হইতো তাহলে আমাদের কিছুটা পোষাইতো। এখন পাট আছে ৩৮০০, ৪,০০০। আবু বকর সিদ্দিকের তোলা পাট দিয়ে খুলনার রাশেদ রেজা তৈরি করেন পাটের ব্যাগ। বাংলাদেশের পাট বিশ্বমানের, তাই রাশেদের ৩টি রপ্তানিযোগ্য ব্যাগের সমান মূল্যে পাওয়া যাবে ১ মণ পাট। দেশের অভ্যন্তরের উপকরণ ব্যবহারের মাধ্যমে কাঁচামাল থেকে ফিনিশিং পণ্য তৈরির এই প্রক্রিয়া হাই ভ্যালু অ্যাডেড পণ্য বা উচ্চ মূল্য সংযোজন পণ্য হিসেবে পরিচিত বিশ্ববাজারে। এখানে ১০০% আমাদের, কারোর অধিকার নাই যেখানে বলবে এটা আমার, এটা অন্য কিছু ইম্পোর্ট হয়েছে, অমুক মেডের, কোনো কিছু নাই। অথচ উৎপাদিত পাটের ৯৫% কাঁচামাল হিসেবে চলে যায় দেশের বাইরে। অন্যদিকে ২০২৪ সালে কাঠ, বাঁশ, বেত, মাদুর রপ্তানি করে ইন্দোনেশিয়ার রপ্তানি আয় $২.22 বিলিয়ন বেশি, যা বিশ্বের চাহিদার ১৫% পূরণ করে। আমাদের কাঁচামাল আছে, দক্ষতা আছে, আমাদের লোকজন কাজ করতে জানে, প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু ফিনিশিংয়ের জায়গাটা আমরা আসলে ওদের সঙ্গে পারি না। তো এই জায়গায় যদি আমরা একটু ভালো মতো তাদের ট্রেনিং দেই, আর একটা হচ্ছে যে তাদেরকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা করা যায়। আন্তর্জাতিক ব্র্যান্ড নাইকি, গুচি, কালেটাইলস, ম্যাকডোনাল্ডস, জারা, H&M সহ হাল ফ্যাশনের বিভিন্ন পোশাক প্রস্তুতকারক সংস্থা এখন পরিবেশ বান্ধব ও রিসাইকেল পণ্যের দিকে ঝুঁকছে। ৭৫,০০০ কোটি ডলারের এই বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ১%-ও কম। কটেজ ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলো আছে, ট্রেডিশনাল প্রোডাক্ট, যেখানে মূল্য সংযোজন অনেক বেশি, এবং এটার জন্য আসলে আমাদের এরকম মাল্টিপ্রং অ্যাপ্রোচে যেতে হবে। বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে হবে, আধুনিক মানসম্পন্ন পণ্য, এবং একই সঙ্গে গ্লোবাল যে ডিজাইন যেদিকে যাচ্ছে, তো সেই দিকে যেতে হবে। এবং যারা বায়ার রয়েছেন, গ্লোবাল বায়ার, তো তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট ডেভেলপ করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটা খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির সাথে সাথে কৃত্রিম তন্তু এবং পরিবেশ বিনষ্টকারী উপাদান এবং উপাদান থেকে তৈরি পণ্যের ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে যারা সবুজ অর্থায়নে আগ্রহী, তারাও এখন ঝুঁকছেন বিকল্প উপাদানের দিকে। বাংলাদেশ এই সুযোগ নিতে পারে বিশ্ববাজারে, তবে তার জন্য প্রয়োজন পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী রপ্তানির উদ্যোগ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ফরিদপুর। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন SME ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারভিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। জনাব ইহসানুল, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাচ্ছি, বিশ্ব হস্তশিল্পের বাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? আসলে আমাদের তো অনেক সমস্যা আছে, তবে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি যে আমাদের যারা উদ্যোক্তা আছে, আমাদের যারা বেকার আছে, বিশেষ করে আমাদের
মেয়েরা যে গ্রামে গঞ্জে অনেকে বসে আছে এবং অনেকে আছে যে অর্ধেক বসে আছে, ধরেন ছোট একটা বাচ্চা আছে যে 3 ঘন্টা কাজ করতে পারে, এই মেয়েগুলোকে নিয়ে এবং সাথে ছেলেগুলোকে নিয়ে আমরা যদি তাদেরকে একটু প্রণোদনা দিতে পারি, তাদেরকে অর্গানাইজ করতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি এবং তাদেরকে সঠিক সাহায্যগুলো করতে পারি, বিশেষ করে মার্কেট লিঙ্কেজটা, টেকনোলজি এবং এখানে যদি ছোট ছোট ঋণ, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের যেহেতু জনসংখ্যা আছে, আমাদের প্রচুর বেকার মানুষ আছে, আমরা হতে পারি বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। জি অবশ্যই। মূল্য সংযোজন করলে পণ্য রপ্তানিতে এটার কিভাবে প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? না, আমি তো মনে করি যে আমাদের যে এই গরিব মানুষগুলো যারা কাজ করবে তাদেরকে এখানে আসলে সবচেয়ে বেশি প্রণোদনা দেওয়া দরকার। এখানে তাদেরকে মানে আরও মানে হেল্প করা দরকার। সে তো ফরেন কারেন্সি আনবে, সুতরাং আমাদের যে অনেক আপনার কৃষিতে অনেক রকম আছে, প্রণোদনা আছে, অনেক রকম সরকারি টাকার একটা দেওয়ার ব্যবস্থা আছে, এখানে বরঞ্চ ওই জিনিসটা করা দরকার যে আমরা আমাদের মেয়েরা, আমাদের বেকার ছেলেরা যদি কিছু রপ্তানি করতে পারে, আন্তর্জাতিক মানের কিছু করতে পারে, তাদেরকে কিভাবে আরও সাহায্য করা যায়, তাদেরকে আরও অর্থনৈতিক কিংবা মার্কেট লিঙ্কেজ এগুলো করে দেওয়া যায়, সরকার কিভাবে তাদেরকে আরও সম্মানিত করে তাদেরকে মোটিভেট করতে পারে, এই জিনিসগুলো আসলে আমাদের আরও উল্টো করা উচিত। জি অবশ্যই। শতভাগ কাঁচামাল পণ্যের দেশি পাট শিল্পে পুনর্জাগরণে সরকারের কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, আমাদের বিশ্বে কিন্তু এক একটা দেশের এক একটা মানে কাঁচামাল আছে। আমাদের দেশের কিন্তু সবচেয়ে একমাত্র কাঁচামাল আমি মনে করি যে আমাদের পাট। এবং আপনারা জানেন পাটের একটা বিরাট ঐতিহ্য আছে। আমরা যুগ যুগ ধরে পাকিস্তান আমল থেকে এই পাট বিক্রি করে আমরা কিন্তু আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছি। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমরা একটু আগে প্রতিবেদনও দেখলাম যে আমাদের 95% পাট কাঁচামালই চলে যায়, আমরা প্রসেস করতে পারি না। আমরা ওটাতে মূল্য অ্যাড করে আমরা যে ফরেন কারেন্সি নিয়ে আসবো সেটা করতে পারছি না। তো সুতরাং এইটাকে করতে না পারার আসলে রিজনটা কি হতে পারে? এটা তো ধরেন আমাদের তো অনেক বড় বড় ছিল, জুট মিল ছিল, আমাদের অনেক মানে জুট সংক্রান্ত অনেক রকম। আপনি জানেন এই যে নারায়ণগঞ্জ ছিল জুট বেজ একটা মানে অর্থনৈতিক হাব ছিল, কিন্তু সেগুলো আমরা সব বিলীন হয়ে গেছে। তো এটার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে সঠিক পরিকল্পনা করতে পারিনি, আমরা ম্যানেজমেন্ট ফেল করেছে। আমাদের যে আদমজি জুট মিল ছিল বিশ্বের সবচেয়ে বৃহত্তম ছিল, সেখানে হাজার হাজার মানুষ কাজ করতো, এগুলো এক্সপোর্ট হতো। তো সেগুলো আমরা আসলে বিভিন্ন কারণে আমরা ধরে রাখতে পারিনি। তো সেইগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। এখনও আমাদের জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করে, এবং সেখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট যদি আমরা সুন্দর করে করতে পারি, আমরা যার কাজ সে করবে এবং একজনের কাজ একজন করবে। আমাদের হচ্ছে কি ম্যানেজমেন্টে ফেল করে আমাদের বড় বড় জুট মিলগুলো ফেল করে গেছে। তো এইগুলোকে আসলে পুনরুজ্জীবিত করতে হবে। এগুলোকে বন্ধ তো অবশ্যই না, এগুলোকে চালু করে এটাকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেগুলো আমাদের পরিকল্পনা নিতে হবে। কাঁচামালটা আমাদের আছে, দেখেন আমরা অনেক কিছু তৈরি করি কিন্তু কাঁচামালটা কিন্তু নাই, আমাদের লোহা নাই। আমরা লাইট ইঞ্জিনিয়ারিংয়ে কত রকম সমস্যায় আছি যে আমাদের লোহাটা নাই। কিন্তু পাট সংক্রান্ত বিষয়ে আমাদের আছে, এই পাটটা কিন্তু জাপানেও নাই, আমেরিকাতেও নাই। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সম্ভাবনাময়ী একটা খাত আমি মনে করি। জি অবশ্যই। যারা নারী উদ্যোক্তা রয়েছে, মানে নারী উদ্যোক্তার সাথে হচ্ছে যারা উদ্যোক্তা, তাদেরকে সরকার কিভাবে উদ্বুদ্ধ করতে পারে এই শিল্পে কাজ করার ক্ষেত্রে? দেখেন, আমি আমার গ্রামে একটা প্রকল্প আমি শুরু করেছি, আমি সেটা একটু উদাহরণ দিই। যে সেখানে আমি একটা ট্রেনার নিয়ে গিয়েছি, আমি ওখানে 10টা মেয়েকে ট্রেনিং দিচ্ছি। সেই 10টা মেয়ে বিভিন্ন জিনিস বানাতে পারবে, ট্রেনিং মানে পাটের, এবং সেই 10টা মেয়ে আবার ঘরে ঘরে শেখাবে, শিখে সে অর্ডার নিবে, সে ছোট একটা লোন নিবে, নিয়ে সেটা আবার সাপ্লাই করবে একজনকে, এবং যারা এক্সপোর্ট করে তাদের বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে। এই যে আমি প্রক্রিয়াটা বললাম, এরকম যদি আমরা ঘরে ঘরে এরকম একটা উদ্যোগ নিতে পারি, আমাদের অনেক রকম উদ্যোগ আছে, সেটাকে আরও ত্বরান্বিত করতে হবে। আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, আমাদের বিসিক আছে। তো এদের এই পরিকল্পনাগুলো, এই ছোট ছোট যে আমরা ছোট একজন উদ্যোক্তা তৈরি করে তাকে একটু প্রণোদনা দেওয়া, তাকে টাকা পয়সা দেওয়া, মার্কেট লিঙ্কেজ করে দেওয়া, এক্সপোর্ট যারা করবে তাদের সাথে ব্যাকওয়ার্ডে তাদেরকে লিঙ্ক করে দেওয়া, এই জিনিসগুলো আসলে আমাদের ব্যাপকভাবে করতে হবে।
এবং মোটিভেট করতে হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু হতাশ হয়ে যায়, তাদেরকে মোটিভেট করে তাদেরকে ছোট লোন, এইসব বিষয় আসলে আমাদের বাচ্চারা অনেক বিপদে পড়ে যায়। এটা লোন নিতে গেলে দেখা যায় যে অনেক রকম সমস্যা। আমি এই ব্যাপারটাতে আসছিলাম যে লোনের সময় অনেক সময় দেখা যায় যে আমরা মানে লোন পাচ্ছি না বলে উদ্যোক্তা হতে পারছে না। তো এই ক্ষেত্রে সরকারি ভূমিকা পালন করা কতটুকু জরুরি বলে মনে করছেন? এটা আমি একটু আগে আপনাকে বলেছি, আমরা যে কত হাজার হাজার কোটি টাকা আমরা ডিসবার্স করি, আমাদের কত টাকা মানে হয়তো আবার জমা পড়ে না, কিন্তু আমরা এই ছোট একটা লোন, 1 লক্ষ টাকার একটা লোন, সেটা দিতে নিয়ে আমরা কত রকম যাচাই বাছাই করি। এইখানে আমাদেরকে আসলে সরকারকে কিংবা আমাদের নীতিমালাকে আরও অনেক ইজি করা দরকার। আমরা যখন আমার আন্ডারে কয়েকটা আমাদের বিটাকে একটা প্রকল্প আছে, সেখানে কিন্তু এই নারী উদ্যোক্তাদেরকে আমরা একটু সাহায্য করি। তো ওখানে একটা মেয়ে, অনেকগুলো মেয়ে এরকম উদ্যোক্তা হয়েছে পাট নিয়ে, কিন্তু তারা এই লোনগুলো নিতে যে তাদের দিনের পর দিন ওই ব্যাংকে দৌড়াতে হয়। তো ওখানে আমাদের ফোন করতে হয়, আমরা বলতে হয়। তো এইগুলো খুব দুঃখজনক যে এখানে একটা মেয়ে একটা লোন নিবে, তাকে এত নিয়ম কানুন, এত রকম মানে এই জিনিসগুলো ইজি করা দরকার। এবং এগুলা আমাদের ব্যাংকার যারা আছে তারা ফিল্ডে আরেকটু বাস্তবতা যে তারা দেখে একটু সহজ করে দেওয়া দরকার, সে যেন কঠিনের মধ্যে না পড়ে। এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসা কতটুকু আগাচ্ছে বলে আপনি মনে করছেন? না, আগাচ্ছে, কিন্তু এই আমি যেটা বললাম যে আমাদের এই মন মানসিকতা, আমাদের এই যে মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, এই মার্কেটিংটা কিন্তু সরকারকে কিংবা বড় বড় প্রতিষ্ঠানকে এটাতে উদ্যোগ নিতে হবে। এবং আমাদের যে কর্পোরেট অফিসগুলো আছে তারাও যদি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে, বিশেষ করে যারা পাট নিয়ে কাজ করে, তারা যদি এই নেটওয়ার্কিংটা আমাদের যেসব জায়গায় পাট হয়, আমাদের উত্তরাঞ্চল কিংবা বিভিন্ন জায়গায়, সেখানে যদি এই নেটওয়ার্কিংটা করে ঢাকার সাথে একটা লিঙ্কেজ করে দেওয়া বড় বড় হাউসের সাথে, যেটা আমি একটু আগে বললাম আমার গ্রামে আমি একটা শুরু করেছি। তো এরকম যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে দেখা যাবে কি আপনি গ্রামে গ্রামে যত বেকার মানুষ আছে তারা কিন্তু সবাই কর্মসংস্থানে আসবে। যে আপনি পাট দিয়ে হাতে কিছু করবেন, দেখা গেল একটা মেয়ে সে হয়তো সারাদিনে 2 ঘন্টা সময় পায়, তার সংসারে কাজ আছে, বাচ্চা আছে, সে কিন্তু ওই 2 ঘন্টারই একটা পয়সা পেতে পারে। তো এরকম কিন্তু আমরা যেগুলো আমাদের শ্রম নষ্ট হচ্ছে, মানুষ কিন্তু বসে থাকলেই কিন্তু শ্রম আবারটা নষ্ট হয়, এগুলাকে কিন্তু ইউটিলাইজ করা যায় এই হস্তশিল্প দিয়ে। অবশ্যই। আর শেষ একটা প্রশ্ন জানতে চাচ্ছি, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাদেরকে প্রথমে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। এবং স্বপ্ন দেখে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কঠিন আমি জানি, অনেক জায়গায় অনেক নেগেটিভ আছে, কিন্তু সুযোগ আছে। হতাশ না হয়ে তারা যদি এগিয়ে আসে, যেমন আমার গ্রামে আমি মোটিভেশনাল সেশন করি, আমি আমার গ্রাম এবং আমার আরও 8-10টা গ্রাম এগুলোকে নিয়ে আমি মোটিভেশনাল করি। ওখান থেকে যে আমি আপনার বললাম 10টা মেয়েকে আমি বাছাই করে নিয়ে আসছি। তো এরকম যদি এলাকায় এলাকায় আমাদের বিভিন্ন এনজিও কিংবা সরকারি প্রতিষ্ঠান তারা যদি উদ্যোগ নেয়, তাদেরকে একটু প্রণোদনা দেয়, তাদেরকে একটু সাপোর্ট দেয়, তখন কিন্তু এই বিপ্লবটা হবে। এবং এটা একটা বিপ্লব করার মতো অবস্থা আছে আমাদের, কারণ আমাদের মানুষ আছে, আমাদের বেকার মানুষ আছে। এবং আপনারা জানেন যে গতকালই একটা সমীক্ষা হয়েছে, যে সেখানে দেখা গেছে যে আমাদের বেকারত্ব অনেক বেশি, আমাদের দেখা যায় যে অনেকে বসে থাকে। তো এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা বিরাট একটা সাফল্য পেয়ে যাবো ইনশাআল্লাহ। ছোট উদ্যোক্তা বা নারী যারা উদ্যোক্তারা রয়েছে তারা এক্ষেত্রে কিভাবে সুযোগ পেতে পারে? তাদেরকে আমি প্রথম বললাম যে একটা স্বপ্ন দেখতে হবে, একটা পরিকল্পনা করতে হবে, করে যেসব প্রতিষ্ঠান সাহায্য করে, যেমন বিসিক করে, আপনার এসএমই ফাউন্ডেশন করে, বিভিন্ন এনজিও করে, তাদের সাথে কানেক্ট করতে হবে, করে তাকে একটা ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে সে জিনিসটা শিখবে, শিখে নিজে তৈরি করবে, করে আরও 10 জনকে শিখাবে। এইভাবে কিন্তু সে আস্তে আস্তে তার বাড়ির থেকেই শুরু করতে পারে। আমরা যে পাটের যেটা দেখলাম, সেই পাটের কিন্তু অনেক কিছু হতে পারে। আপনি অনেকগুলো উদ্যোক্তাকে আমরা দেখলাম, ঘরে ঘরেই করা যায়। তো সেটা তাদেরকে আমরা এরকম যদি আপনারা বিভিন্ন অনুষ্ঠান করেন, তাদেরকে প্রচারণা করেন, তারা হয়তো উৎসাহিত হবে এবং তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এহসানুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারবিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ এহসানুল করিমের সাথে।
জাহাজের পাশাপাশি কন্টেইনার জট নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে অবশেষে কন্টেইনার ধারণ সক্ষমতা বাড়ানোর মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি শেডে অন্তত 5,500 কন্টেইনার রাখার ব্যবস্থা করা হয়েছে। 6,000 রপ্তানি কন্টেইনারের জন্য ডেডিকেটেড শেড অপারেশনে যাবে চলতি বছরই। সাক্ষাৎটিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরাতন ইয়ার্ড জেনারেল কার্গো বার্থে কন্টেনার ধারণ ক্ষমতা 19,808 টিউএস আর সবচেয়ে আধুনিক ইয়ার্ড এনসিটির ধারণ ক্ষমতা 13,876 টিউএস। এর বাইরে চট্টগ্রাম কন্টেনার টার্মিনালে 8,376, নিউ মুরিং ওভারফ্লো ইয়ার্ডে 6,000, সাউথ কন্টেনার ইয়ার্ডে 3,000 এবং নর্থ কন্টেনার ইয়ার্ডে 2,458 টিউএস কন্টেনার রাখা যায়। এই 6টি ইয়ার্ডে 53,518 টিউএস কন্টেনার ধারণ ক্ষমতা থাকলেও তা বর্তমান সময়ের আমদানি রপ্তানি বাণিজ্যে একেবারেই নগণ্য। যেই হারে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়েছে সেই হারে পোর্টের কিন্তু হ্যান্ডলিং ক্যাপাসিটি এবং স্টোরেজ ক্যাপাসিটিটা বাড়েনি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজের বার্থিংয়ের সংকট, একইভাবে কন্টেনার একটা যে কনজেশন পোর্টের ভিতরে সেটা কিন্তু বিরাজমান আছে। এই অবস্থায় কন্টেনার জট নিরসনে পরিত্যক্ত শেডগুলিকে ইয়ার্ডে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে বন্দরের বাইরে XY শেডে কন্টেনার এনে রাখা হচ্ছে। এছাড়া প্রস্তুত করা হচ্ছে পুরাতন অকশন শেড, গাড়ি সংরক্ষণ শেড এবং ব্যাগেজ শেড। অন্তত 6,000 বাড়তি কন্টেনার এসব শেডে রাখা সক্ষমতা রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। কন্টেনারের সক্ষমতা বৃদ্ধি এটা হচ্ছে আমদানিকারক রপ্তানিকারকরা এটা আশ্বস্ত হতে পারবে যে সবার কন্টেনারটা যথারীতি তারা এখানে ডেলিভারি নিতে পারবে, খুঁজে নিতে পারবে এবং এগুলা পেতে কোনো রকম ব্যাগ পেতে হবে না। এদিকে বন্দরের অব্যবহৃত জায়গাগুলোতেও কন্টেনার রাখার প্রক্রিয়া চলছে। বিভিন্ন স্থানে চলছে নতুন ইয়ার্ড নির্মাণের তোড়জোড়। মাত্র 6টি কন্টেনার উঠানামার মাধ্যমে কার্যক্রম শুরু করা চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা এখন 60,000-এর কাছাকাছি। চলতি বছর 4,000 কন্টেনার ধারণ ক্ষমতার আরও একটি শেড তৈরি হবে। সে সাথে তৈরি হবে রপ্তানিমুখী 6,000 কন্টেনারের আরেকটি নতুন শেড। বছরে চট্টগ্রাম বন্দর কন্টেনার উঠানামা করছে 32 লাখের বেশি। তবে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম নিশ্চিত করে বন্দরের বাইরের ইয়ার্ডগুলোর কার্যক্রম শুরু করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। গেট সিস্টেমটাকে আরও ইজি করতে হবে, ফার্স্ট এন্ট্রেন্স ফার্স্ট এক্সিট করতে হবে এবং ট্রেইলারগুলোর মধ্যে যদি আপনার ডিসিপ্লিন কোনো আনতে না পারে তাহলে কিন্তু এটা কঠিন হবে। 59,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে কন্টেনার রয়েছে 43,448 টিউএস। এর বাইরে কন্টেনারবাহী 13টি জাহাজের অবস্থান রয়েছে বন্দরের প্রধান জেটি ও বহির্নোঙরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি বেড়েছে। এতে কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হিলি স্থলবন্দর দিয়ে বর্তমানে বিপুল পরিমাণ চালের আমদানি হচ্ছে। প্রতিদিন 100 ট্রাক পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে চালের আমদানি। 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 10 কর্মদিবসে 611 ট্রাকে 27,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। গত 3 দিনে আমদানি হয়েছে 283 ট্রাকে 12,400 মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আপনাকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে ট্রাকগুলো দেখছেন সে প্রায় এইভাবে সারিবদ্ধভাবে চালের আমদানিকৃত চাল বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে বন্দরে। প্রায় এখানে 104 ট্রাক হবে, কমপক্ষে এখানে 4 হবে। কালকেও চালের আমদানি, বর্তমানে কালকে চালের আমদানি হয়েছে এবং ব্যবসায়ীরা এখানে দেশের আরেকটু দেখায় যে এই সব পাইকাররা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বন্দরে এসছেন চাল কেনার জন্য। এখানে শত শত পাইকার এভাবে কিন্তু বন্দরে তারা অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের চালগুলো তারা এখান থেকে খরিদ করতেছেন। বিভিন্ন জায়গায় তার মেলের মালিক আসছেন এখানে, বিভিন্ন ধরনের ঢাকা, চিটাগাং এবং বরিশাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন, চাল দেখে তারা খরিদ করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন 3 দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কিন্তু এখানে কমেছে, প্রায় 3 থেকে 4 টাকা দাম কিন্তু চালের দাম কিন্তু কমেছে এখানে। তো চালের দাম কমার কারণে এখানে ব্যবসায়ীদের মধ্যে বেশ একটা স্বস্তি লক্ষ্য করেছি। যারা পাইকার, যারা ক্রেতা, যারা বিক্রেতা উভয় কিন্তু আমরা তাদের মধ্যে একটা
স্বস্তি লক্ষ্য করেছি। এখন আমদানিকারকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে চালের যে আমদানি বাড়ছে বা দাম কমলো এটার পিছনে কোনো কি বিষয়। তারা বলছেন যে যেহেতু আমদানি পর্যাপ্ত আছে আর চাল যেহেতু অনুমোদন দিয়েছে চালকে যেহেতু বাজারজাত করার জন্য, তারা বলছে যে আমদানিকারক বলছেন তাদের যেহেতু যে পরিমাণ অনুমোদন নেওয়া আছে তাদের প্রতিদিন যদি চালের আমদানি স্বাভাবিক থাকবে। ভারতের অভ্যন্তরে প্রায় 500 ট্রাক দাঁড়িয়ে আছে চাল বোঝাই ট্রাক, যেগুলো বন্দরে আসলে হয়তো চালের যে দামের যে কমের যে প্রভাব সেটা হয়তো চালের আমদানি কিন্তু কমবে, তারা এটাও কিন্তু বলছেন। তাছাড়া এখানে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বেশ একটা স্বস্তি তাদের মধ্যে লক্ষ্য করেছি। তারা বলছেন চাহিদা মতন তারা চাল কিনতে পারছেন, কোনো জটিলতা ছাড়া কোনো সমস্যা ছাড়া তারা চাল কিনতে পারতেছেন। তো তারা বলছেন যে যেহেতু এখানে এভাবে চালের যদি আমদানি থাকে, দাম যদি নিম্নমুখী থাকে, সেক্ষেত্রে তারা তারা কোনো সমস্যা ছাড়া তারা চাল কিনতে পারতেছেন। তো তারা বলছেন যে যেহেতু এখানে এভাবে চালের যদি আমদানি থাকে, দাম যদি নিম্নমুখী থাকে, সেক্ষেত্রে তারা চাল পর্যাপ্ত কিনে হয়তো বাজারে সরবরাহ করতে পারবেন তারা বলছেন। তো হিলি স্থলবন্দর থেকে আমার কাছে চালের আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম হিলি থেকে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার সকাল 11:15 পর্যন্ত গতকালের ধারাবাহিকতায় সবগুলো সূচকই ঊর্ধ্বমুখী। এ সময়ের মধ্যে ডিএসসির প্রধান সূচক 40 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5496 পয়েন্টে, সরিয়া সূচক বাড়ে 12 পয়েন্ট আর বিশেষায়িত সূচক 14 পয়েন্ট বেড়ে অবস্থান করে 2142 পয়েন্টে। একই সময়ে বাজারে হাতবদল হয়েছে 434 কোটি টাকা মূল্যের শেয়ার। এছাড়া 227টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 91টিরও অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লোকসানের পর ঘুরে দাঁড়িয়েছেন পঞ্চগড়ের পাট চাষিরা। এবার ফলন যেমন ভালো হয়েছে তেমনি দামও ভালো পাচ্ছেন তারা। মৌসুমের শেষ দিকেও তাই ব্যস্ত সময় পার করছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবার 1415 হেক্টর জমিতে কমেছে পাটের আবাদ। পঞ্চগড় থেকে বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্ট। সোনালী আঁশ পাটের ভরা মৌসুম, আবহাওয়া অনুকূলে থাকা এবার ভালো ফলনও পেয়েছেন পঞ্চগড়ের চাষিরা। মৌসুমের শেষ সময়ে পাট কাটতে, জাগ দেয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা বলছেন গেল মৌসুমে তীব্র খরার কারণে লোকসানে পড়েন তারা। তবে এবার ভালো ফলনের পাশাপাশি বাজারে দাম বাড়ায় দুশ্চিন্তা কেটে গেছে। যেখানে গেল বছর প্রতি মণ পাট 2000 থেকে 2500 টাকায় বিক্রি হয়েছে, সেখানে এবার বিক্রি হচ্ছে 3000 থেকে 3800 টাকায়। ফলে লাভের মুখ দেখছেন কৃষকেরা। তবে সময় মতো সার ও কীটনাশক না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। এইবারে পাট কইছি 1.5 বিঘা, তো পাট ভালো হয়েছে। কীটনাশক সার যখন প্রয়োজন তখন তো আমরা পাই না, তখন মার্কেট গেলে মার্কেট টাকা দিলেও পাওয়া যায় না। এই যে একটা ঘাটতি, এই যে ভোগান্তি। দাম যদি সবসময় থাকে পরিবারে আরো বেশি করে করার চেষ্টা করবো। কৃষি বিভাগ বলছে বাজার চাহিদা অনুযায়ী পাট আঁশের মান ভালো থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে। একই সঙ্গে মাটির উর্বরতা বাড়াতে এবং কৃষকদের লাভবান করতে পাট আবাদে উৎসাহিত করা হচ্ছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের আঁশ এবং পাটের যে হাইট, গাছের হাইট সেটি ভালো হয়, আঁশের মানও ভালো হয়েছে। ফলে বাজার মূল্য এবার চাষিরা বেশি পাচ্ছে। চাষিদেরকে পরামর্শ দিচ্ছি পাটের জমি যেগুলো আছে, এছাড়াও আলুর জমিতে আরও অন্যান্য যে জমিগুলো আছে উঁচু জমি, সেগুলোতে আমরা পাট চাষ করার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছি। কারণ পাট চাষ করলে এই পাটের পাত কিন্তু মাটিতে পড়ে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর পঞ্চগড়ে 9270 হেক্টর জমিতে পাট আবাদ হয়। তবে এবার তা কমে হয়েছে 7855 হেক্টর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সিন্ডিকেটের কবলে পড়েছে দিনাজপুরের বিরামপুরের সার। সরকারি দামে পাওয়া না গেলেও অতিরিক্ত দাম দিলে ঠিকই পাচ্ছেন কৃষকরা। প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের, যদিও তা অস্বীকার করেছেন ডিলাররা। এদিকে নির্ধারিত মূল্যের বেশি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে বছরে ধানের উৎপাদন হয় প্রায় 15 লাখ মেট্রিক টন। এর মধ্যে বিরামপুর উপজেলায় হয় 2 লাখ টন।
অথচ এই উপজেলায় এই সিন্ডিকেটের কবলে পড়েছে সার। কৃষকরা বলছেন প্রতি বস্তা টিএসপির সরকার নির্ধারিত দাম ১৩৫০ টাকা হলেও কৃষকরা কিনতে বাধ্য হচ্ছেন ১৮০০ থেকে ২১০০ টাকায়। আবার মিউরেট অফ পটাশ সারের দাম ১০০০ টাকা বস্তা হলেও তা বিক্রি হচ্ছে ৩০০ টাকা বেশিতে। অসাধু চক্রের খপ্পরে উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। ফসফেট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হলে পাওয়া যাচ্ছে, কম হলে নাই। এত দামে আমরা ফসফেট নিলে পোষাতে পারি। বাজারে সার কম দামে পাচ্ছি না, সার পর্যাপ্ত পরিমাণ আছে, এটা একটা সিন্ডিকেট। কৃষকদের অভিযোগ অস্বীকার করে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আমাদের এই পয়েন্ট থেকে আমরা বিক্রি করি নিভাবে, এখন ভিতরে বিভিন্ন খুচরা ব্যবসায়ী আছে, গ্রাম পর্যায়ে আছে, অনেক কৃষক আছে বাকি নেই, ওই জন্য এখানে আর এদিকে আসে না, তাই ওখান থেকেই নেয়, ওরা বেশি বেশি করে নেয়। নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপজেলা কৃষি কর্মকর্তার। কোনোভাবে কোনো কৃষকের কাছে বেশি দাম চাওয়া হয়, আমার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষি অফিসারকে জানান। কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। সার সিন্ডিকেট চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে চড়া মাশুল গুনতে হবে বলে শঙ্কা চাষিদের। সময় সংবাদ, দিনাজপুর। বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক ব্যাংক। সোমবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শীর্ষক এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। ব্র্যাক ব্যাংকের আয়োজনে মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই উদ্যোক্তারা। প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষকরা। বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডি সবার কাছে জানতে মানে একটা দেশের মুদ্রা বাজারে কিছুটা বেড়েছে মার্কিন ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে টাকার বিপরীতে ডলারের গড় মূল্য ১২১ টাকা ৮৫ পয়সা। বিনিময় হার কমেছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। বেড়েছে চীনা ইউয়ানের আর অপরিবর্তিত ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। দেশের মুদ্রা বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের দাম। এ নিয়ে গত সপ্তাহের ২ দিন সহ টানা ৫ দিন ডলারের দাম বাড়ল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মঙ্গলবার ডলারের সর্বোচ্চ দাম ১২১ টাকা ৯৩ পয়সা আর সর্বনিম্ন ১২১ টাকা ৮২ পয়সা। গড় মূল্য ১২১ টাকা ৮৫ পয়সা। এদিন দেশের মুদ্রা বাজারে টাকার বিপরীতে দাম বেড়েছে চীনা ইউয়ানের। প্রতিটির বিনিময় হার ১৭ টাকা। বিনিময় হার কমেছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। ইউরোর বিনিময় হার ১৪১ টাকা ৫৩ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৩ টাকা ৮৯ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৭৮ টাকা ৯৩ পয়সা এবং সিঙ্গাপুরি ডলার ৯৪ টাকা ৭৩ পয়সা। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। ভারতীয় রুপির বিনিময় হার ১ টাকা ৩৯ পয়সা আর জাপানি ইয়েনের ৮২ পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে খোলা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হয় সব মুদ্রাই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নতুন ব্যাগেজ রুল আর স্বর্ণের বাজারের অস্থিরতার কারণে বেচাকেনা কম দুবাইয়ের মার্কেটে। বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম, বাংলাদেশি ক্রেতা একেবারে নেই বলে চলে। এতে বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারপরও সোনালী দিন ফেরার আশায় বিনিয়োগ করে চলেছেন তারা। ঝুঁকিপূর্ণ হলেও ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। শিবরিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক মাসে দুবাই স্বর্ণের বাজারে বিনিয়োগ করেছেন অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী। স্বর্ণের দামের অস্থিরতার মধ্যেও তারা আশাবাদী ছিলেন বাজার ঘুরে দাঁড়াবে। করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের স্বর্ণের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীরা বিপুল সাফল্য পান। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সেখানে গড়ে উঠেছে ২ শতাধিক প্রতিষ্ঠান। লাগেজের মাধ্যমে স্বর্ণ আনা নেওয়াতেও ছিল সফলতা। তবে সাম্প্রতিক বাজেটে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় বড় পরিবর্তন আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সেই সঙ্গে ভারতীয় সরকারের শুল্ক প্রত্যাহারে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের কমে গেছে আনাগোনা। এতে লোকসানের মুখে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা। আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে,
তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে সরকারকে একটা ব্যাগেজ সুন্দর রুলের মাধ্যমে, যে রুলের মাধ্যমে বাংলাদেশেও একটা কর আদায় করার একটা সুযোগ হবে। বিজনেস তো কখনো বন্ধ থাকার কথা না। সো আমাদের যখন যে পরিস্থিতি হয় বা যে পরিবেশে আছে আমরা সেই পরিবেশে ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। এমন পরিস্থিতিতে বাজারে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিচ্ছেন ব্যবসায়ীরা। ভারত ও বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর না করে অন্য দেশের ক্রেতাদের উপর নজর দিচ্ছেন তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বাজার ধরার চেষ্টা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এই দেশের লোকালরা ছিল, সেখানেও কিন্তু আমরা একটা অবস্থান করে নিয়েছি। এখন আমাদের ভাইয়েরা সেখানে 30% মতো এখন জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত হয়েছে। আমরা রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে আমরা বর্তমানে অনেক এগিয়ে আছি। ব্যবসায়ীরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ব্যাগেজ নীতির প্রভাবের কারণে অস্থির দুবাইয়ের স্বর্ণের বাজার। আগে প্রতিদিন ভিড় থাকলেও এখন প্রয়োজন ছাড়া কেউ আসছে না। নীতিমালায় পরিবর্তন এলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চীনের রেয়ার আর্থ ম্যাগনেট নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। ম্যাগনেট না দিলে 200% শুল্ক বসানো হবে বলে চীনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর সঙ্গে বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় সাংবাদিকদের সামনে ম্যাগনেট নিয়ে সরাসরি বার্তা দেন তিনি। চীন যদি যুক্তরাষ্ট্রকে ম্যাগনেট না দেয় তাহলে 200% পর্যন্ত শুল্ক বসানো হবে। তার মতে চীন বুদ্ধিমত্তার সঙ্গে 20 বছর আগে বিশ্বজুড়ে ম্যাগনেট বাজার দখল করে নেয়। এখন জাতীয় নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্র বড় পরিসরে এই শিল্পে প্রবেশ করেছে। ট্রাম্প জানান, চাইলে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একেবারেই ব্যবসা বন্ধ করতে পারে। তবে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, সম্পর্ক ভালো রয়েছে এবং এবছর বা এর পরেই তিনি চীন সফরে যেতে পারেন। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বাণিজ্য বিষয়ে চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানান। এমনকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও চলতি বছর সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। মূলত রেয়ার আর্থ উপকরণে বৈশ্বিক নিয়ন্ত্রণ চীনের হাতে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা হিসেবে চলতি বছরের এপ্রিলে বেইজিং কয়েকটি রেয়ার আর্থ আইটেম ও ম্যাগনেটের রপ্তানি সীমিত করেছে। তাই প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের সরবরাহ সংকটে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রায় 250 কোটি জিমেইল অ্যাকাউন্টের তথ্য হাতে নিয়েছে হ্যাকাররা। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে। শাইনি হান্টার্স নামের একটি হ্যাকার দল গুগলের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ নথি ও ব্যবহারকারী তথ্য চুরি করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। চলতি বছর জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকাররা। সেখান থেকে ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য এবং জিমেইল ব্যবহারকারীর রেকর্ড সংগ্রহ করে তারা। এতে প্রায় 250 কোটি গ্রাহকের তথ্য ঝুঁকিতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গুগল বলছে ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদ আছে, কিন্তু এই ঘটনার পর ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্ববাজারে বাংলাদেশি হস্তশিল্প থেকে আয় নামমাত্র, সম্ভাবনার হাতছানি দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষুদ্র কুটির শিল্প, প্রযুক্তিগত দক্ষতায় বাড়ানোর তাগিদ। কন্টেইনার জট নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু। পরিত্যক্ত শেডে 5,500 কন্টেইনার রাখার ব্যবস্থা, ডেডিকেটেড শেড চালু এবছরই। এবং হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় চাল আমদানি, কেজিতে 3 থেকে 4 টাকা দাম কমায় খুশি ক্রেতা। বাজার নিয়ন্ত্রণে আমদানি অব্যাহত রাখার দাবি। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।